এতগুলো বসন্ত পার করে কত ছোট ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অবশেষে প্রেমে পড়েছি এক ক্যামেরাম্যানের। সেই ক্যামেরাম্যান আবার যে সে ব্যক্তি নয়, আমারই বড় ভাইয়ের বন্ধু। সাজসজ্জায় মণ্ডিত বিয়ে বাড়ির এক কোণে দাঁড়িয়ে শীতল এসব ভাবছে। হাতে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফির মগ। কিছুক্ষণ আগে শুদ্ধ তার কাছে ব্ল্যাক কফি চেয়েছে। শুদ্ধই হচ্ছে তার প্রেমের পুরুষ, মনের মানুষ। বদরাগী ছেলেটাকে কোন দুঃখে মন দিয়েছিল কে জানে। যদি জানতো মনের কথা জানাতেই শুদ্ধ তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে, তবে ভুলেও সেদিন বলতো না। শুদ্ধ ভাই, আপনাকে আমার খুব ভালো লাগে। আর এই কথার জবাবে শুদ্ধ সপাং করে একটা থাপ্পড় মেরে কান ধরিয়ে ওয়াদা করাতো না। আমি তোর ভাইয়ের কে? বন্ধু। তোর ভাইয়ের বন্ধু হলে সম্পর্কে তোর কে হই? ভাই। তাহলে এখনই কান ধরে বল, আর কখনো এসব বলবি না। আর ভুলেও যদি বলিস, তবে বিনা বিঘ্নে সুইপারের বউ হবে। আচ্ছা। ভালোবাসার ভাও বোঝে না, আসছে। শুদ্ধ ভাই, আপনাকে আমার ভালো লাগে। ফসিল একটা। এ কথা বলে শুদ্ধ ওর মাথায় ঠুসা মেরে চলে গেছে। সেদিনের পর থেকে কেউ আর আগ বাড়িয়ে কিছু বলতে চায় না। কি দরকার ষাঁড়টাকে খুঁচিয়ে গুঁতো খাওয়ার? ষাঁড়টা না নিজে ভালোবাসার কিছু বোঝে, আর না তাকে বোঝায়। সেও যদি বোঝাতে চায়, তখন সবাইকে বলে মান সম্মান ধূলিসাৎ করে মজা লুটবে। এর চেয়ে চুপ করে থাকা সেও। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে হাঁটা ধরল শুদ্ধকে খুঁজতে। খুঁজতে খুঁজতে শিশির তাকে জানালো শুদ্ধ ছাদে। শীতল সিঁড়ি বেয়ে ছাদে উঠে দৃষ্টি বুলিয়ে মুখ ভ্যাংচালো। শুদ্ধ মরিচ বাল্ব নিয়ে ছাদের রেলিং সাজাচ্ছে। ঘামে ভিজে একাকার অবস্থা, টি শার্টের বেহাল দশা। সরু নাকটার উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। তা দেখে শীতল মনে মনে হাসল। শুদ্ধর দাদিমা শুদ্ধর নাকটা ঘামতে দেখলেই বলেন, কর্তা, তুমি দেখি বউ সোহাগী হইবা। উনি যতবার এ কথা বলেন শুদ্ধ চুপ করে শোনে। তবে তার খুব ইচ্ছে এই ব্যাপারে শুদ্ধের জবাবটা শোনা, কারণ শুদ্ধর বউ তো সেই হবে। হঠাৎ সূর্যর হাঁচিতে শীতলের ভ্রু কুঁচকে গেল। এই ছেড়ে তার ভাবনার মধ্যেও ব্যাগড়া বাঁধিয়ে দিল। একটু পর হাঁচিটা দিলে কি হতো? কিছুই হতো না, শুধু শুধু ওর ভাবনার মধ্যে হাঁচি ঢুকিয়ে দিল। আশ্চর্য মানুষ একটা। তখন নিচে থেকে চেঁচামেচি শোনা গেল। ক্যাটারিংয়ের লোকদের সঙ্গে শিশির চেঁচাচ্ছে। এই ছেলেটা কাজের কাজ কিছুই করে না, শুধু চেঁচিয়ে বাসা মাথায় করে। এখন যেমন ছাদ সাজানোর কাজ শুদ্ধর ঘাড়ে চাপিয়ে কেটে পড়েছে। একটু পর হন্তদন্ত হয়ে এসে বলবে, বন্ধু, পেরেছিস নাকি আমি হাত লাগাবো? জবাবে শুদ্ধ বিরক্ত মাখা দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে মন দিবে। আর শিশির মুখ ভর্তি হেসে গল্প জুড়ে দিবে। তারপর নিচে গিয়ে এমন ভাব নিবে যেন সেই সব করেছে। এদের দুই বন্ধুর সমস্ত কাজ কারবার তার মুখস্থ। তাছাড়া বাসায় এখন অনেক কাজ, কারণ আগামীকাল তার বাবা মায়ের 32তম বিবাহ বার্ষিকী। এই উপলক্ষেই বাসায় ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। কিন্তু শুদ্ধের কথা ছোটোখাটো নয়, করলে ভালো করে করতে হবে, নয়তো বাদ। পরে ওর কথায় সবাই সিদ্ধান্ত নিয়ে বড় করে অনুষ্ঠানের আয়োজন করেছে। তখন শুদ্ধ কারো উপস্থিতি টের পেয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সাহায্য কর আমায়। পারবো না আমি, মগটা নিন, গিয়ে পড়তে বসতে হবে। কোন সাবজেক্ট পড়বি? অর্থনীতি। এর আগে অর্থনীতিতে কত পেয়েছিলে মনে আছে? 100-তে 15। আরও পেতাম, স্যার ইচ্ছে করে নাম্বার দেয়নি। কেন দেয়নি? স্যারের বাগানের পেঁপে চুরি করে স্যারকে উপহার দিয়েছিলাম তাই। একথা শুনে শুদ্ধর হাত থেমে গেল। প্রচণ্ড বিরক্ত নিয়ে এক পলক তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিল। একে বলা না বলা সমান। কারো মাথার ব্রেন এত ঘোলা হয় শীতলকে না দেখলে জানতো না। তাছাড়া তার পড়ার সময় কই? সে তো মহাব্যস্ত মানুষ। কোথায় কোন প্যাচ লাগাবে সারাদিন সেটাই ভাবতে থাকে। শুদ্ধকে নিশ্চুপ দেখে শীতলও আর কথা না বাড়িয়ে শুদ্ধের কাজ দেখতে থাকলো। ততক্ষণে কফির শরবতে পরিণত হয়েছে, অথচ শুদ্ধকে দেওয়ার কথা তার স্মরণেই নেই। শুদ্ধ নাচে কাজ শেষ করে ছাদ থেকে নেমে গেল।
তখন শীতল মুখ ভেঙচিয়ে কফিটুকু ঢকঢক করে গিলে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একটু প্রেম চাইলাম প্রেম দিলা না, তোমার সনে কিসের পিড়িতে। শীতল সেই সিঁড়িতে নামতে গিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে। এবার সে গান থামিয়ে হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে গেল, যেন ভীষণ জরুরি কাজ আছে তার, এখন সেটা করতেই হবে। আসলে এমন কিছু না করলে তার বাবা সন্ধ্যায় পড়তে না বসার জন্য ভাষণ শুরু করতেন আর বিরস কণ্ঠে বলতেন, এবারের সংগ্রাম এই না, ভাষণ ভুল হয়েছে, এটা মুজিব দাদার ভাষণ, ও তার বাবার ভাষণ হবে। সময় দেন নেই, এভাবে জীবন চলবে। যত যাই করুক তার বাবার একই ভাষণ শুনতে শুনতে তার কানের পোকাগুলো বলে ওঠে, মিস্টার শিমুল, ডায়লগ চেঞ্জ করুন প্লিজ, একই ডায়লগে আমরা বোরিং হচ্ছি। মনে মনে এসব আওড়ে সে ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। আশেপাশে শুদ্ধকে না দেখে দুটো কমলা নিয়ে রুমে চলে গেল। তারপর শুদ্ধ রুম থেকে চুরি করে আনা সিগারেট বের করে দুষ্টু হাসলো। এখন সে পরীক্ষা করবে এটার মধ্যে কি এমন আছে আর এর ধোঁয়ায় টেস্ট কেমন। মেয়েরা টক পছন্দ করে, তাই তেঁতুল দেখলে হামলে পড়ে। তাহলে সিগারেটে কি আছে যে ছেলেদের এটার প্রতি এত আসক্তি? চুরি চারি চিপায় চাপায় আড়ালে সর্বসম্মুখে এইটাই বা কেন খায়? এটা আজ পরীক্ষা করেই ছাড়বে। কিন্তু কথা হলো, সিগারেটটা ধরাবে কিভাবে? আগে আগুন জ্বালিয়ে মুখে নেবে নাকি ঠোঁট দিয়ে ধরে আগুন জ্বালাবে? মুভির হিরোরা যেমন করে তেমন? শীতল কয়েক মিনিট সিগারেটটা উল্টে পাল্টে ঘুরিয়ে দেখল। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি উদয় হলো। সে দৌড়ে গিয়ে তার আম্মুর ফোন এনে গুগল সার্চ দিল সিগারেট খাওয়ার কৌশল। সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবি সহ ভিডিও সামনে আসলো। সে মন দিয়ে কয়েকটা ছবি দেখে সিগারেট হাতে নিতেই কেউ একজন বলে উঠল, এই সিগারেট খোর, এদিকে আয়। শীতল চমকে উঠে পুরো রুমে চোখ বুলিয়ে কাউকে না পেয়ে বেলকনিতে তাকালো। শুদ্ধ তার বেলকনিতে বসে তার দিকেই তাকিয়ে আছে। মেঝেতে রাখা অনেকগুলো মরিচ বাল্ব। ও তার মানে সে এতক্ষণ ওর বেলকনিতে এসব সাজাচ্ছিল। সে শুদ্ধকে দেখে চল জলদি সিগারেট লুকাতে গিয়ে সিগারেটটা মধ্যখান থেকে ভেঙে দু টুকরো করে হয়ে গেল। তা দেখে শীতল করুণ চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বলল, সিগারেট কোথায় পেয়েছিস? আপনার রুম থেকে এনেছি কেন? পরীক্ষা করতে। কিসের পরীক্ষা? সিগারেটের টেস্ট কেমন জানতে। তেমন ভাবনা তোর মাথায় এলো কিভাবে? আসার জন্য আপনিই দায়ী। আমি কি করেছে? আপনি আমার থেকেও সিগারেটকে বেশি গুরুত্ব দেন। কেন আমার আগে সিগারেট আপনার ঠোঁট ছুবে, আমি এখন আমার ঠোঁট পুড়িয়ে সমান সমান করব। তোর মাথায় খেলো বলে কিছু আছে? শুদ্ধর একথা শুনে শীতল জবাব দিল না, বরং হাতে থাকা সিগারেট শুদ্ধর দিকে ছুঁড়ে মেরে হন হন করে বেরিয়ে গেল। তার মেজাজ এখন তিরিক্ষি, কোথাও শান্তি নেই। যেখানে যাবে শুদ্ধ এসে হাজির হবে। এই মানুষটা তাকে শান্তি দিবে বলে মনে হয় না। কি দরকার ছিল ওর বেলকনিতে এসে ঘাপটি মেরে বসে থাকার? শীতলকে যেতে দেখে শুদ্ধ ওর কাজ সেরে বেরিয়ে এলো। ফুলরানী নিশ্চিত গাল ফুলিয়ে বসে থাকবে। আজকে আর তার দেখা পাওয়ার সম্ভাবনাও নেই। তবে সিগারেট খাওয়ার ইচ্ছে পোষণ করার জন্য তার শাস্তি তোলা লইল। বলে কি না সেও ঠোঁট পুড়িয়ে সমান সমান করবে, এত বড় সাহস! তারপর শীতলের মাকে জানিয়ে শুদ্ধ ওর ফ্ল্যাটে চলে গেল। পাশের বিল্ডিংয়ে 3 তলার প্রথম ফ্ল্যাটে থাকে সে একা। শিশির অনেকবার বলেও তাকে তার বাসায় থাকতে রাজি করাতে পারেনি। মূলত শুদ্ধই তা চায়নি, কারণ বিবাহযোগ্য মেয়ে বাসায় থাকা সত্ত্বেও অবিবাহিত এক ছেলেকে বাসায় রাখা দৃষ্টিকটু, অশোভনীয়। এমন কিছু হলে আজ নয় কাল তাকে নিয়ে কথা উঠবে। তাই আগে সচেতন হওয়া ভালো। তাছাড়া সে কখনোই চায় না তার কারণে শীতলের বদনাম রটুক, মেয়েটার দিকে অকারণে বাজে আঙ্গুল তুলুক। সে আজ আছে কাল নাও থাকতে পারে, তবে কলঙ্ক চিরস্থায়ী। আর এই চিরস্থায়ী কলঙ্ক শীতলকে কখনো স্পর্শ না করুক, কখনো না। শুদ্ধ বাসায় ফিরে আগে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো। পুরো শরীর ঘেমে জপ করছে। এখন গোসল না করলেই নয়। সে পরনের টি শার্ট খুলতেই তার নজর পড়ল বুকের দিকে।
তার বুকের বাঁ পাশে রয়েছে বড় সড়ো কাটা দাগ, যেটা বিগত কয়েক বছর পূর্বের অস্ত্রোপচারের ফল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে, পুরনো কথা স্মৃতির পাথায় জমা রেখে গোসল সেরে বেরিয়ে আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। সে ঝটপট পোশাক পরে দরজা খুলে দেখে শীতল দাঁড়িয়ে আছে, হাতে হটপট। নিশ্চয়ই শীতলের মা খাবার পাঠিয়েছেন। সে খাবে না বলে এসেছে, তারপরেও উনি পারেনও বটে। তখন শুদ্ধ কিছু বলার আগেই শীতল তাকে ঠেলে ভিতরে ঢুকে গেল, যেন প্রচণ্ড তাড়ায় আছে। শুদ্ধ কথা না বাড়িয়ে দরজা আটকে দাঁড়িয়ে চুল মুছছে। হঠাৎ শীতল এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল, তারপরে বুকে নাক ডুবিয়ে জোরে শ্বাস টেনে বলল, আপনার শ্যাম্পুর গন্ধটা সেই লাগে আমার। চুলে শ্যাম্পু করেছে, বুকে নয়। এখন সর সর বলছে। আর একটু প্লিজ। শীতল, এবার বেশি বেশি হচ্ছে। শুদ্ধ ভাই কিসের বিনিময়ে আমাকে ভালোবাসেন? কোন দুঃখে তোকে ভালোবাসবো? দুঃখে নয়, আপনি আমায় সুখে ভালোবাসুন। তোকে ভালোবাসলে দুঃখ ছাড়া কপালে কিছুই জুটবে না। এখন সর, নয়তো। একথা বলে শুদ্ধ তাকে দূরে ঠেলে সরিয়ে দিল। শীতল ওর ব্যবহারে কাঁদো কাঁদো হয়ে শুদ্ধর দিকেই তাকিয়ে রইল। এই মানুষটা আসলে পাষাণ নিষ্ঠুর। শুদ্ধ ভিজা তোয়ালে মেলে শীতলের আনা খাবার খেতে বসলো। ডানে বামে না তাকিয়ে খেতে থাকলো আপন মনে। তখন শীতলও বসলো শরীর ঘেঁষে, মাথাও রাখলো শুদ্ধের কাঁধে। তারপর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। তবে চাঁদ দেখছে না দেখছে সামনের বিল্ডিংয়ের বেলকনিতে থাকা একজোড়া কাপলকে। তারা বেলকনিতে বাঁধা দোলনার পাশাপাশি বসে আছে। মেয়েটির কাঁধে ছেলেটি মাথা রেখে বই পড়ছে। হয়তো ছেলেটি তাকে কিছু পড়ে শোনাচ্ছে, আর মেয়েটি হাতে থাকা কিছু খাবার ছেলেটির মুখে গুজে দিচ্ছে। আহা, কি সুন্দর সেই দৃশ্যখানা! শুদ্ধ ততক্ষণে তার খাওয়া শেষ করে ফ্রিজ থেকে কেক আর মিষ্টি এনে শীতলের সামনে রাখলো। শীতল তাকিয়েও দেখলো না। অন্যদিন সময় হলে নিজেই গিয়ে ফ্রিজ ঘেটে বের করে খেয়ে ফেলতো, তারপর বায়না ধরতো এই আনবেন সেই আনবেন। কিন্তু আজ কেন জানি নিশ্চুপ হয়ে আছে। বাচাল মেয়েটার এমন নীরবতা দেখে এবার শুদ্ধই মুখ খুলল। সিগারেট খেতে দেয়নি তাই মন খারাপ? না। তবে একটা কথা জিজ্ঞাসা করি, হুম, আপনার ছেলেরা এত খারাপ কেন? তাই তো জানি না। ও, একথা বলে বেশ খানিকক্ষণ চুপ করে শীতল ঝরঝর করে কেঁদে দিল। তার মুক্তোর মতো অশ্রুবিন্দু অঝরে গড়াতে লাগলো গাল বেয়ে। ওকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি আশ্চর্য, কাঁদছিস কেন তুই? আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভালোবাসাবাসের কথা বললেই দেখ তোর কি করি। না, অন্য কথা, খুব পার্সোনাল। বাসায় কাউকে বলতে পারছি না। এখন আপনিই আমার শেষ ভরসা। সিরিয়াস কিছু? হুম। শুদ্ধ এবার শীতলকে তার মুখোমুখি দাঁড় করালো। আলতো স্পর্শ মুছে দিল শীতলের অশ্রুজল। তারপর নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাতে আমি যখন ঘুমাই তখন মাঝরাতে কেউ আমার রুমে আসে। তাই বুঝলে কিভাবে? সে আমাকে গভীরভাবে স্পর্শ করে। আমি চাইলেও বাধা দিতে পারি না, চোখ খুলে দেখতেও পারি না। তবে তার স্পর্শ খুব চেনা মনে হয়। তার শ্বাস প্রশ্বাস সহ শরীরের গন্ধও মনে হয় আমার খুব কাছের কারো। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে ডাউট করছিস? এজন্যই তখন ওভাবে বুক নাক ডুবিয়ে শ্বাস নিলে? না না, আমি জানি আপনি না। তবে কে খুঁজতে হবে? শুদ্ধ সন্দেহ দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে রইল। সে সত্য নাকি মিথ্যা বলছে বোঝার চেষ্টা করছে। এই মেয়ে মারাত্মক ধুরন্ধর। এর সত্য মিথ্যা বোঝা এতটাও সোজা নয়। চোখের পানি ছেড়ে সত্যকে মিথ্যা করার প্রতিভা তার জানা আছে। তাছাড়া শীতলের বলা ঘটনা ঘটার সুযোগই নেই। আর বাকি রইল ওর নিজের কথা। ওর যাওয়ার তো প্রশ্নই আসে না। সে তো অবগত নিজের সীমাবদ্ধতা সম্পর্কে। শুধু এবার একটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান নিয়ে শীতলকে দিল। শীতল খাবে না বলে বেরিয়ে পড়ল। শুদ্ধ দরজা আটকে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর এবার বিশ্রাম যাচ্ছে। আর শীতলের বলা কথাগুলো ভাববে কয়েকদিন পর থেকে। কারণ শীতল আজকাল উপন্যাসের বই আর মুভির প্রতি ঝুঁকছে বেশি। হতে পারে সেসব পড়ে বা দেখে তার জন্য এই ফোন দিয়ে এঁটেছে, শুধুমাত্র তাকে পাওয়ার লোভে। আর মুখ্য কথা, তাকে পেতে এই মেয়ের দ্বারা সব করা সম্ভব, হোক সেটা ভালো মন্দের চূড়ান্ত পর্যায়ে। তাছাড়া একে বোকা ভাবা আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা সমান।
তার বোকা বোকা চেহারা আর কর্মকাণ্ড দেখে বোঝার উপায়ই নেই সে সিভিল গোয়েন্দার এক জুনিয়র সদস্য, যার সাহসিকতা দেখে উচ্চপদস্থ অফিসার তাকে এই কাজে নিয়োজিত করেছে। অনার্স পড়ুয়া মেয়েটি আড়ালে আবডালে খুঁজে বেড়াচ্ছে রহস্যের এক গণ্ডি, যেটা সমাধান করতে পারলে তাকে দেওয়া হবে চমৎকার এক পদ। তবে তার শর্ত অনুযায়ী তাকে কখনো জনসম্মুখে আনা হবে না, কোনো পরিস্থিতিতেই না। সে আমজনতার কাছে সর্বদাই পরিচিত পাবে আড়াল নামে, আর আড়ালকে ঘিরে থাকবে শুদ্ধ ও শিশির। পরদিন সকালবেলা শীতল ছাদে দাঁড়িয়ে ব্রাশ করছে। এটা তার রোজকার রুটিন। সে প্রকৃতি দেখে ব্রাশ করতে পছন্দ না করলেও আসে কিছু ঘটাতে রটাতে সঙ্গে নোট করতে। এখন যেমন ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থুতু ফেলছে, আর সেটা পড়েছে এক পথচারীর বাঁ কাঁধের উপরে। সেই পথচারী দাঁড়িয়ে গিয়ে হাত দিয়ে পরখ করে দেখে সাদা ফেনা। কিসের ফেনা জানতে নাকে শুকলেনও। তারপর থুতু বুঝতে পেরে পরনের কাপড় হাত দিয়ে মুছে বিড়বিড় করে চলে গেলেন। ওনার কাণ্ড দেখে শীতল শব্দ করে হেসে উঠল। বোকা বুঝি একেই বলে, তবে তাকে বোকা ভাবাও বোকামি, কারণ সে গুপ্তচর, পথচারীর বেশে তথ্য সংগ্রহ করতে এসেছে। তখন শিশিরের ডাক শুনে দৌড়ে নিচে নামতে গেল শীতল, কিন্তু যেতে গিয়ে ওনা আটকে গেল ক্যাকটাস গাছের কাটার সঙ্গে। শীতল টান খেয়ে পিছু ফিরে দেখে বেশ অভিমানী কণ্ঠে বলল, যার ওড়না ধরে টানার কথা সেই টানে না, অথচ তুই গাছ হয়ে এত রোমান্টিক, আর শুদ্ধ ভাই মানুষ হয়েও এত বেরসি। এ কথা বলে সে কাটা থেকে ওড়না না সরিয়ে ঘুরতে লাগলো। বাংলা সিনেমার টোন মনে মনে বাজিয়ে নিল, লা 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 লা। তখন ছ্যাঁছ্যাঁ করে ওড়নার কিছু অংশ ছিঁড়ে কাটার সঙ্গে লেগে থাকলো, আর বাকিটা শীতলের হাতে। পছন্দের ওড়নার এমন বেহাল অবস্থা দেখে শীতল রেগে গিয়ে বলল, তুইও বিটকেল শুদ্ধর মতো প্রেম বুঝিস না, রোমান্সের রকে ঘেটে ঘর বানাতে ওস্তাদ তোরা। একথা বলে গজগজ করে নিচে চলে নেমে এলো। তবে রুমে যাওয়ার পথে আচমকা শিশিরের পিঠে কিল বসাতে ভুলল না, কারণ সব দোষ তার। সে ডেকেছে বলেই দৌড়ে যাচ্ছিল, আর যেতে গিয়ে ওড়না ক্যাকটাসে বেঁধেছে। ফলস্বরূপ এটা শিশিরের প্রাপ্য। মনের আচমকা কিলে শিশির থম মেরে কিছুক্ষণ বসে তারপর গগন বিধারী কণ্ঠে বলল, ওই আম্মুর বাচ্চা শীতল, তুই আমাকে মারলি কেন? ওই আব্বুর বাচ্চা শিশিরকে মেরেছি, বেশ করেছি। তোর জন্য আমার ওড়না ছিঁড়েছে, এখনই আমাকে ওড়না কিনে দিবি, নয়তো আব্বুকে বলে দেবো তুই আর শুদ্ধ আমাকে কি কি করাস। এর জন্য স্যালারি তো দিই। এই মাসে তুই 700 টাকা, শুদ্ধ ভাই 1100 টাকা কম দিয়েছিস। তোর আগে টাকা শোধ করবি, তারপর কাজে ডাকবি, নয়তো খবর আছে দুইজনের। এভাবে কথায় কথায় দুজনের ঝগড়া লেগে গেল। তারপর ওদের আম্মুকে খুন্তি নিয়ে আসতে থেকে দুজনে দুদিকে দৌড়। ওদের যাওয়া দেখে ওদের আম্মু কিছুক্ষণ বকাবকি করে ফিরে গেলেন রান্নাঘরে। ততক্ষণে দুজন যার যার রুমে ঢুকে দরজা আটকে দিয়েছে। শীতল দৌড়ে এসে শুয়ে পড়ে তার অগোছালো বিছানায়। তারপর ফোন হাতে নিয়ে দেখে একটা মেসেজ এসেছে, দেখা হবে বিকেল 5টায় সাতকানার মোড়ে। আর শীতলের বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে বাসায় মেহমানদের আনাগোনা বেড়েছে। সকলেই যে যার জীবনের গাল গল্পে ব্যস্ত। শীতলের আম্মুও যুক্ত হয়েছেন সেখানে, তবে উনি এখন নীরব শ্রোতার চরিত্রে আছেন, কারণ কিছু বলার নেই ওনার। আল্লাহ ওনাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে সুখেই আছেন, ভালো আছেন। উনি সর্বোপরি অঢের কিছুর প্রত্যাশা করেন না, যেখানে শান্তির চেয়ে অশান্তির আনাগোনা বেশি থাকে। আর এখানে উপস্থিত অনেকেই কত শত হতাশার গল্প জুড়েছেন, যেটা ওনার অপছন্দ। তাই নিশ্চুপ থেকে সকলের গল্প শুনছেন। তবে সেসব শুনে ওনার আক্ষেপ হচ্ছে না, মন খারাপ করে আফসোসের সাগরে ডুবছেনও না, বরং অদ্ভুত এক প্রশান্তিতে মন ও প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এখানে উপস্থিত প্রায় মহিলাদের অভিযোগ স্বামী সন্তানকে নিয়ে, তবে এসব অভিযোগের গুণ ওনার স্বামী সন্তানের মধ্যে কোনোটাই নেই। ওনার স্বামী পরনারীতে আসক্তি নন, ওনার প্রতি বিরক্ত নন এবং অকারণে ক্যাচক্যাচও করেন না।
সেই সাথে সন্তানরাও ওনাকে ভীষণ ভালোবাসেন, সম্মান করে, অকারণে তর্ক করে না, গায়েও হাত তোলে না। এসব নানান ধরনের গল্পে সময়ের দিকটা কারোরই খেয়ালই ছিল না। পরে শিশির এসে ওনাদের তাড়া দেয় দুপুরে খাওয়ার জন্য। তারপর সকলে দুপুরে খেয়ে বিশ্রাম নিয়ে শেষ বিকেলে নিজেদের পরিপাটি করার যুদ্ধে নেমে পড়েন। কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ রাতে অনুষ্ঠিত হবে, আর সেই অনুষ্ঠানে একে অন্যের চেয়ে চোখ বাঁধানো সুন্দর লাগতে হবেই হবে। তারপর রাতে অনুষ্ঠান আরম্ভ করা হলো। কত শত মেহমানদের উপস্থিতিতে হই হুল্লোড় বেড়ে গেছে। শীতল সদ্য বাইরে থেকে ফিরে ঝটপট তৈরি হয়ে অনুষ্ঠানে সামিল হয়েছে। মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরঘুর করছে আম্মুর আশেপাশে। কারণ ফিরতে দেরি হওয়াতে ওর আম্মু রেগে বোম হয়ে আছেন, কথাও বলছেন না ঠিক মতো। তবে সেও কম যায় না। উদাহরণস্বরূপ আম্মুর জন্য একজোড়া স্বর্ণের চুড়ি কিনে এনেছে। যদিও সে টাকা হাতিয়েছে শিশিরের থেকে, শিশির প্রথম গাইগুই করলেও পরে ইমোশনাল ব্ল্যাকমেলের করাতে রাজি হয়েছে। শীতল এবার সুন্দরভাবে আম্মুকে ডেকে বালা দুটো ওনার হাতে পরিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, এটা তোমার জন্য। ওর আম্মু বালা দুটোর দিকে তাকিয়ে আছে, ছলছল চোখ। শীতল ব্যাপারটা বুঝতে পেরে শিশির জোরপূর্বক টেনে এনে বলল, এই ডিজাইন আমার পছন্দ হয়নি ভাইয়া। বলিস কি? তোকে বললাম ওই ডিজাইনটা নিতে। শুদ্ধ যে বলল এটা নাকি আম্মুর হাতে বেশ মানাবে। শুদ্ধ বললেই হবে নাকি? দেখ আম্মু এখন কাঁদছে। শালা আসুক, ওর আজকে হচ্ছে। ছেলে মেয়ের মুখ দেখে উনি হেসে ফেললেন। চুরির উপর চুমু এঁকে মুখ ভর্তি হাসি নিয়ে প্রস্থান করলেন। জবাবে একটা টু শব্দ করলেন না। শীতল আর শিশিরও হাসলো ওনার এই কাছে। অতপর শীতল বাবা মা আর ভাইয়ের সঙ্গে ডজন খানিক ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো। পছন্দ খাবারও খেলো ঘুরে ঘুরে। একটু পরে শুদ্ধ এসে ওর আম্মুর হাতে কি একটা তুলে দিল। ওর আম্মু শুদ্ধর মাথায় হাত রেখে দোয়া করলেন, হাসলেন। বাবা মা শিশির আর শুদ্ধর দৃষ্টিও তখন শীতলের দিকে। ওনাদের হঠাৎ তাকাতে দেখে শীতল বিষম খেলো। নিশ্চয়ই তাকে নিয়েই কিছু বলছেন ওনারা। শীতল পানি খেয়ে শুনতে গেল তার নামে কী বদনাম করা হচ্ছে। কিন্তু ওকে যেতে দেখে ওনারা প্রসঙ্গ বদলে অন্য কথার সুর টানলেন। শীতল খুঁচিয়েও আর সে কথা জানতে পারল না। তারপর হই হুল্লোড় আনন্দমুখর ওই মুহূর্তটা বেশ উপভোগ করলো তারা। পরের দিন শুদ্ধ ও শিশির তিনজনের ট্যুরের কথা বলে বের হয়েছে। কাজে যাচ্ছে বিধায় কেউ কিছু জিজ্ঞাসা করেননি। শীতলও এই ব্যাপারে কথা বাড়ায়নি, কারণ শিশিরা তাকে যতটুকু করতে বলে সে ততটুকুই করে, তাও গোপনে। এখন তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কবে ফিরবে জেরা করলে অতিরিক্ত হয়ে যাবে। দেখা যাবে তাকে আর কোনো কাজেই ডাকবে না। এর চেয়ে তারা ফিরে আসুক, তখন না হয় সবটা জেনে নেবে। এসব ভেবে সে ওর আম্মুর থেকে শুদ্ধর ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে গেল। এখন সে ইচ্ছে মতো সময় কাটাবে এখানে, ছুঁয়ে দেখবে তার প্রিয় মানুষটার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস। শীতলকে শুদ্ধর ফ্ল্যাটে যেতে বারও করেনি ওর মা, কারণ তিনি মেয়ের মনের কথা জানেন, বোঝেন। এমনকি শুদ্ধর সঙ্গেও ওনার এ ব্যাপারে খোলাখুলি কথাও হয়েছে। সত্যি বলতে উনি শুদ্ধকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। শুদ্ধকে জামাতা করতে ওনার আপত্তি নেই। এছাড়া আপত্তি থাকার কথাও না, কারণ উনি ছেলেটাকে ছোট থেকে চিনেন, জানেন। শিশির আর শুদ্ধর বন্ধুত্ব ছোটবেলা থেকেই। ওনারা একটা সময় মিঠাপুকুর নামের এক গ্রামে থাকতেন। সেখানে শুদ্ধরাও থাকতো। আর খেলার ছলে শিশির আর শুদ্ধর বন্ধুত্ব গড়ে উঠেছিল। দিনকে দিন তাদের বন্ধুত্ব গাঢ় হয়, টানও সৃষ্টি হয়। কাজে কর্মে বোঝা যায় তারা ঠিক কতটা আপন। কিন্তু শিশিরের বাবার চাকরির সূত্রে তারা শহরে পাড়ি দিয়েছিলেন। তারপর ধীরে ধীরে ওরা স্থানীয় হয়ে ওঠে, আর এখানে এসে শীতলের জন্ম হয়। তাকে নিয়ে সকলে ব্যস্ত থাকলেও শিশির আর শুদ্ধের কখনো যোগাযোগ বন্ধ হয়নি। ওরা ঠিকই নিজ দায়িত্বে তাদের বন্ধুত্ব অটুট রেখেছে। দুই বন্ধু কত শত গল্পও করেছে ফোনের মাধ্যমে। পরে শুদ্ধ ও পড়াশোনার তাগিদে শহরে আসলেও মিশে থাকতো। বারবার বলেও তাকে বাসায় আনতে পারতো না শিশির। তারপর হঠাৎ এক বসন্ত উৎসবে শুদ্ধ তাদের বাসায় আসে। তখনই শীতলের সঙ্গে তার দেখা হয়, কথা হয়। এরপরে আর আসতো না শুদ্ধ, কারণ অজানাই থেকে গেছে।
তারপর পড়াশোনা শেষ করে সৌভাগ্যক্রমে দুই বন্ধুই একই অফিসে জয়েন করে। তাদের চাকরিও হয় একদিনে। এরপর শুরু হয় ব্যস্ততা আর ব্যস্ততা। এভাবেই তাদের সময় কাটছিল। কিন্তু শুদ্ধ একদিন প্রচণ্ড জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। এ কথাটা এক কলিগ শিশিরকে ফোন করে জানায়। তারপর শিশির প্রচণ্ড জোরাজুরি করে তাকে ওদের সঙ্গে থাকার জন্য, কিন্তু শুদ্ধ রাজি না হওয়াতে তাকে শীতলের মা 3তলার ফ্ল্যাট খুঁজে দেন। তারপর থেকেই শুদ্ধ একা সেখানেই থাকতো। আর শিশিরা তার সমস্ত সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে শুদ্ধের মাকেও জানাতে পারত। শীতল সারাদিন শুদ্ধ ফ্ল্যাটে থেকে সন্ধ্যায় বাসায় ফিরল। রান্নার কাজে আম্মুকে টুকটাক সাহায্য করে শিশিরকে কল করে ঝগড়াও করলো। তারপর রাতে একসঙ্গে খেয়ে ঘুমাতে গেল। পরদিন সকালে উঠে দেখে হাতে একদমই সময় নেই। সে ঝটপট উঠে না খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটি পৌঁছেতে একটা ক্লাস করতে না করতে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করে। ওর বান্ধবী মল্লিকার হাত ধরে টেনে নিয়ে যায় ক্যান্টিনের দিকে। তখন শুনতে পায় তার কার বাসায় জানি বোম ব্লাস্ট হয়েছে। সেই মুহূর্তে বাসার ভিতরে যে বা যারা ছিলেন তাদের চিহ্ন পাওয়া যায়নি। একথা শুনে শীতল মনে মনে বলল, আল্লাহ মাফ করো, এমন বিপদ শত্রুকেও দিও না। এ কথা বলতে না বলতে সেখানে উপস্থিত হয় রায়হান। সে তাদের এলাকার ছেলে, বয়সে তার থেকে 3 বছরের বড়। সে দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, শীতল, তোমাদের বাসায় বোম ব্লাস্ট হয়েছে। কিভাবে কি বলতে পারছি না, তবে শিশির ভাইকে কিছুক্ষণ আগে আমি বাসার ভিতরে ঢুকতে দেখেছি। জানি না ভাইয়ের এখন কি অবস্থা। আশেপাশের সবাই পানি দিয়ে আগুন নিভাতে পারছে না। তুমি জলদি চলো। রায়হানের কথা শুনে শুদ্ধর বলা একটা কথা শীতলের মনে পড়ল। শুধু তাকে বলেছিল কেউ যদি কখনো গিয়ে বলে ওর মা বাবা ভাই অথবা শুদ্ধ বিপদে আছে অথবা মারাত্মক কিছু ঘটেছে, এ কথা শুনে ভুলেও যেন সঙ্গে সঙ্গে ছুটে না যায়। দেখা যাবে বিপদের কথা শুনে ছুটে যাওয়া আর তার জন্য বিপদের কারণ হবে। অপ্রত্যাশিত ফাঁদ কিন্তু এভাবেই পাতা হয়। এ কথা স্মরণ হতেই সে বাসায় ফোন দিল। না, কারোর ফোনেই কল ঢুকছে না, এমনকি দারোয়ানেরও না। তারপর সে শুদ্ধকে কল দিল, তবে বেজে বেজে কেটে গেল। শীতল কম্পিত হাতে পুনরায় কল দিতে যাবে, তখন পরিচিত এক কণ্ঠস্বর কানে ভেসে এলো, শীতল। শীতল তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে শুদ্ধ বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। শার্টে লেগে আছে ধুলোবালি, চোখ জোড়াতে কেমন অসহায়ত্বের ছাপ। তাকে এভাবে দেখে শীতল এগিয়ে গিয়ে কিছু বলার আগে শুদ্ধ তার হাত ধরে সামনে এগোতে থাকলো। শীতল একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু শুদ্ধ নিরুত্তর। শীতল আর নিজেকে সামলাতে না পেরে হাঁটা বন্ধ করে তেজি কণ্ঠে বলল, কি হয়েছে বলছেন না কেন আমায়? বাসায় যাব, হাত ছাড়ুন। ধ্বংসস্তূপ না দেখলেই নয়। মানে তোর বাবা মা সহ বাসাটা আর নেই, সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশিরকেও খুঁজে পাইনি আমি, অথচ তাকে বাসাতে ঢুকিয়ে ফ্ল্যাটের চাবিটা নিয়ে দোতলায় কেবল উঠেছে। এর মধ্যে যা ঘটার ঘটে গেছে। এখন তুইও সেফ না। প্লিজ শীতল, আর কথা বাড়িস না, আমার সঙ্গে চল। শীতল আর বাক্য ব্যয় না করে উল্টো ঘুরে দৌড় দেওয়ার আগে শুদ্ধ তাকে ধরে ফেলল। শীতলকে এক হাতে ধরে অন্য হাতে পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে বিড়বিড় করে বলল, সরি রে, সজ্ঞানে তোকে বিপদে ফেলতে পারলাম না। এই বিষাক্ত শহর তোর আর আমার জন্য নয়। চল ফিরে যাই নতুন এক বসন্তের রঙিন শহরে, যেখানকার বসন্তরা রক্ত ঝরায় না, প্রিয়জনকে কেড়ে নেয় না। একথা বলে শুদ্ধ নিজের মুখে মাস্ক লাগিয়ে শীতলের মুখেও একটা মাস্ক পরিয়ে দিল। তারপর শীতলকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তারপর রওনা দিল মিঠাপুকুর গ্রামের উদ্দেশ্যে। শীতলের বাবা শখ করে বাসার নাম রেখেছিলেন স্বপ্নগাথা। অনেক কষ্টের পর স্বপ্নের বাসাটা গড়তে পেরেছিলেন বিধায় এমন নামকরণ করেছিলেন। কিন্তু স্বপ্নগাথার এমন পরিণতি হবে ওনাদের কারো কল্পনাতেই ছিল না। কে জানতো কেউ এত নিষ্ঠুরভাবে ক্ষোভ মিটাবে স্বপ্নগাথার উপর। ইস, এখন সেদিকে তাকালে বুকটা হু হু করে ওঠে। ক্ষণিকের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে গেছে ওনাদের সুপূর্ণ বাসাটা।
সেই সঙ্গে কিছু স্মৃতিকে পুড়িয়েছে নির্মমভাবে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভালেও মানুষের চিহ্ন খুঁজে পায়নি। সব কিছু পুড়ে কয়লা হয়ে গেছে। বোঝার উপায় নেই এখানে মানুষ বসবাস করত। শীতলের মায়ের নিজে হাতে গড়া সাজানো সব কিছু কয়লাতে পরিণত হয়েছে। শখে গড়া কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ধারণা করা যাচ্ছে বোম বাসার ভিতরে ছিল, আর সেটা স্বেচ্ছায় বা অনিচ্ছায় ফাটানোও হয়েছে। নয়তো রিস্ক নিয়ে এসব বাসায় কেন রাখবে? মুখ্য কথা কে রেখেছে, শীতল নাকি শিশির, নাকি শিশিরের বাবা মা? এছাড়া ওদের বাসায় আনাগোনা বেশি সেই ছেলেটার কাজও হতে পারে। মনের ক্ষোভ মেটাতেও সে করতেও পারে। তাছাড়া বহুরূপী শুভাকাঙ্ক্ষীরাই ক্ষতির কারণ হয়, হতে পারে তারই কাজ এটা। আশেপাশে চেনা অচেনা মানুষ ভিড় জমিয়েছে পোড়া বাসার সামনে। দোতলা বিশিষ্ট বাসা এখন ধ্বংসস্তূপ।